আদিয়ানের প্রশ্ন শুনে সৃষ্টি ভয় পেয়ে যায়। সে ভয়ে সামান্য শুকনো ঢুক গিলে আদিয়ান মেঘের ছবি সৃষ্টিকে দেখায় আর বলে, ছবিতে থাকা মেয়েটাকে সৃষ্টি, ও কি কোনো আত্মীয় হয় আমাদের? আর আমার আলমারিতে ওর ছবি কি করছে? সৃষ্টি এগিয়ে যায় আদিয়ানের কাছে। তার হাতে থাকা মেঘের ছবি সৃষ্টি দেখে। ছবিটা অনেক পুরাতন, স্পষ্ট করে কিছুই বোঝা যাচ্ছে না। মেঘের চেহারার কোনো অংশই বোঝা যাচ্ছে না, শুধু মেঘের দু চোখ ছাড়া। আর দীর্ঘদিন আলমারিতে ছবি থাকার কারণে প্রায় অনেক অংশ ঝাপসা দেখা যাচ্ছে। আর আদিয়ানের কথা শুনে সৃষ্টি বুঝতে পারে মেঘের চেহারার অংশ সে দেখতে পায়নি, শুধু সে তার চোখ দেখছে, আর কিছুই না। সৃষ্টি আদিয়ানকে মেঘের কথা বলে না, কারণ মেঘ আর তার এখন ডিভোর্স হয়ে গেছে, আর মেঘও দূরে চলে গেছে। এখন আদিয়ানের মেঘের বিষয় না জানাই ভালো। সৃষ্টি মেঘের কথা আড়াল করে আদিয়ানের প্রশ্ন মিথ্যা জবাব দেয়। ভাইয়া, এই ছবি আমাদের এক দূরের আত্মীয়ের। ছবিটা অনেক দিন আগের, হয়তো তোমার ঘরে তোমার আলমারিতে রেখে দিয়েছে। সৃষ্টির যুক্তিটা আদিয়ানের বিশ্বাস হয়নি, তবে সে ছবিটা নিয়ে বেশি ভাবে না। ছবিটা পাশের টেবিলে রেখে দেয়। তবে আদিয়ান মুগ্ধ হয় ছবির মধ্যে থাকা নারীর অপস্য আঁখি জুড়ার ওপর। আদিয়ানের হৃদয়ে গহীনে এক বাসনা জাগে এই আগন্ত নারীকে দেখার জন্য, যার চোখ এত সুন্দর, তার রূপ না জানি কতই সুন্দর হবে। আদিয়ান তার ইচ্ছাকে দমিয়ে রাখে, সে আর ছবির দিকে ফিরে তাকায় না। সৃষ্টি এতক্ষণ আদিয়ানকে আনমনে কিছু ভাবতে রেখে প্রশ্ন করে ওঠে, ভাইয়া, হঠাৎ করে কি এমন ভাবনায় ডুবে গেলে তুমি? নিচে চলো, আম্মু ডাকছে তোমাকে খাবার খাওয়ার জন্য। সৃষ্টির কথা শুনে আদিয়ানের ঘর থেকে বের হয়ে আসে। আদিয়ান সৃষ্টির সাথে দুপুরের খাবার খাওয়া উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে যায়। তালুকদার বাড়ির সকল সদস্য এখন দুপুরের খাবার খাওয়ার জন্য টেবিলে বসে আছে। তারা সকলে আদিয়ানের জন্য অপেক্ষা করছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আদিয়ান, তার পিছনে রয়েছে সৃষ্টি। আদিয়ান টেবিলে এসে বসে। রাহুল আমিন ও জুনায়েদ আগে থেকেই বসেছিল। নীলিমা বেগম আর শালীন বেগম রান্নাঘর থেকে সকল খাবার নিয়ে আসছেন। টেবিলে সকলের সামনে সকল কিছু সাজিয়ে রাখেন। খাবার টেবিলে প্রায় 20 রকমের রান্না দেখে আদিয়ান অবাক হয়ে বলে, আম্মু, এত খাবার রান্না করেছো কেন? এত খাবার খাওয়া কি সম্ভব? আদিয়ানের কথা শুনে সৃষ্টি বলে উঠে, ভাইয়া, আম্মু তো আরও রান্না করতে চেয়েছিল, তুমি বাড়িতে চলে এসেছো বলে রান্না করেনি, না হলে আজ 21-এর বেশি খাবার রান্না করতো আম্মু। সৃষ্টির কথা শুনে শালীন বেগম বলে, 7 বছর পর আমার ছেলে বাড়িতে ফিরে এসেছে, ওর জন্য 20 রকম রান্না করব না তো কি করব? আমেরিকা থেকে এইসব ইংরেজিদের খাবার খেয়ে দেখ কত শুকিয়ে গেছে। যতদিন বাংলাদেশে থাকবে আমার ছেলের জন্য আমি 20 পদই রান্না করব। বোন আর মায়ের ঝগড়া দেখে আদিয়ান হাসে। বিদেশে থাকতে সে এই ছোট ছোট ঝগড়া আর খুনসুটি ভীষণ মিস করছে। আদিয়ান আর কথা বাড়ায় না, সে খাবার খাওয়া শুরু করে দেয়। জামান সাহেব এখন বাড়ি ফিরে নাই, তাই তাদের সাথে একসাথে বলে দুপুরের খাওয়া দাওয়া
করতে পারেননি। অন্যদিকে মেঘ তার ফ্ল্যাটে যায়। 4 তলায় 2টা ফ্ল্যাট রয়েছে, একটা ভাড়া দেওয়া আর অন্যটায় থাকে মেঘ। মেঘের অপরের ফ্ল্যাটে থাকে মধ্যবয়সী একজন মহিলা, তার স্বামী, আর তাদের একমাত্র মেয়ে আবিহা। আবিহা এখন জাতীয় ভার্সিটিতে পড়াশোনা রয়েছে, তার পড়াশোনা প্রায় শেষের দিকে। মেঘ দরজা খুলে তার ফ্ল্যাটে প্রবেশ করে। ফ্ল্যাটটা বেশ বড় আর ভীষণ পরিপাটি করে সাজানো। জামান সাহেব আগে থেকেই মেঘের প্রয়োজনীয় জিনিস ফ্ল্যাটে রাখার ব্যবস্থা করে রেখেছে। মেঘের ফ্ল্যাটটা পছন্দ হয়েছে, তবে চারদিকে কেমন জানি তার ফাঁকা ফাঁকা লাগছে। ভীষণ একাকী বোধ হয় মেঘের। তবে মেঘ তো সারা জীবন একাই ছিল, তার সঙ্গে তো কেউ কখনোই ছিল না। মেঘ দীর্ঘশ্বাস ছাড়ে। এরপর তার ব্যাগপত্র নিয়ে ফ্ল্যাটের ভিতরে চলে যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। দুপুরের খাবারের সময় হয়ে গেছে আর প্রচুর খিদাও লেগে গেছে মেঘের। কিন্তু সে এখন কোথা থেকে খাবার পাবে? রান্নাঘরের দিকে গিয়ে যায় মেঘ। যদি রান্নাঘরে বাজার রাখা থাকে তবে সিম্পল সাধারণ কিছু রান্না করে খেয়ে নিবে। রান্নাঘরে যাওয়ার আগেই মেঘের ফ্ল্যাটের দরজার বেল বেজে ওঠে। মেঘ দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই তার দিকে খাবারের বাটি এগিয়ে দেয় আবিহা। মেঘ প্রথমে আবিহাকে চিনতে পারেনি, পরে আবিহা তার পরিচয় দেয়। আবিহা বলে, আমার নাম আবিহা, তোমার পাশের ফ্ল্যাটে থাকি আমি। এখন দুপুরের খাওয়া সময়, তুমি হয়তো কিছু খাও না, তাই আম্মু তোমার জন্য খাবার পাঠিয়েছে। আবিহার হাতে খাবার দেখে মেঘ খুশি হয়ে যায়। তাকে এখন রান্না করতে হবে না। এত সময় জার্নি করে এসে তার রান্না করতে ইচ্ছা করছিল না। আবিহা যখন খাবার নিয়ে এসেছে তখন তাকে আর দুপুরে রান্না করতে হবে না। মেঘ আবিহাকে ধন্যবাদ জানায় এবং তাকে ফ্ল্যাটের ভিতরে আসতে বলে। তবে আবিহার জরুরি কাজ থাকায় সে আর ফ্ল্যাটের ভিতরে আসে না। আবিহা চলে যাওয়ার পর মেঘ খাবার নিয়ে ভিতরে চলে আসে। দুপুরের খাবার খেয়ে নেয়। আবিহার মায়ের রান্নার হাত অনেক খাবার ভীষণ সুস্বাদু হয়ে খাবারটা। সময় রাত 9টা। রাত প্রায় 9টার সময় জামাল সাহেব বাড়িতে ফিরে আসেন। এরপর ফ্রেশ হয়ে রাতের খাবার খান। জামাল সাহেব যখন খাওয়া দাওয়া শেষ করে ডাইনিং রুমে বসে আছেন, শালীন বেগমের কাছ থেকে আদিয়ানের বাড়ি ফেরার কথা শুনছেন। তবে উনি রুমে গিয়ে আদিয়ানের সাথে দেখা করেননি। জামাল সাহেবের বাড়ি ফেরার কথা শুনে আদিয়ান নিজ রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ডাইনিং রুমে জামান সাহেবকে দেখে আদ্র তার পাশে গিয়ে বসে। আদিয়ান বলে, কেমন আছেন আব্বু? আদিয়ানের প্রশ্ন শুনে জামাল সাহেব ছোট করে উত্তর দেয়, ভালো। দেশে কতদিন থাকার পরিকল্পনা আছে তোমার? দেশে খুব বেশি দিন থাকবো না, মাত্রই পিএইচডি করলাম, এখনো হাসপাতালে জয়েন করা হয়নি। সামনের সপ্তাহে আমার জয়েনিং। 1 সপ্তাহের মধ্যে আবার আমেরিকায় ফিরে যেতে হবে আমার। আদিয়ানের কথা জামাল সাহেব শান্ত হয়ে শোনেন। এরপর বলেন, সারা জীবন কি আমেরিকায় থাকার পরিকল্পনা করে রেখেছ নাকি? আদিয়ান উত্তর দেয়, না, সারা জীবন না, তবে যতদিন না ক্যারিয়ার সেট হচ্ছে ততদিন আমেরিকায় থাকতে হবে। জামান সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে যান। এরপর রুমে যাওয়ার দিকে পা বাড়ায়।
জামান সাহেবের বলে, আদিয়ান, জীবন তোমার, ক্যারিয়ারও তোমার, তুমি যা সিদ্ধান্তে নিবে তাই হবে, আমি আর কি বলবো। জামান সাহেব চলে যান। আদিয়ান কিছু সময় ড্রয়িং রুমে শান্ত হয়ে বসে থাকে। জামান সাহেবের এমন ব্যবহারের কারণ সে জানে, তবে কিছু বলে না। আদিয়ান কিছু সময় পর তার রুমে ফিরে আসে। রাত 10টা। তালুকদার বাড়ির সকলে এখন আদিয়ানের রুমের ভিতরে, কারণ আমেরিকা থেকে নিয়ে আসা সকল গিফট পরিবারের সকলে দিচ্ছে আদিয়ান। জুনায়েদ, সৃষ্টি, শালীন বেগম, রাহুল আমিন, নীলিমা সকলে তাদের গিফট পেয়ে খুশি। তখনই আদিয়ানের রুমে প্রবেশ করে জামান সাহেব। জামান সাহেবকে দেখে আদিয়ান বলে, আব্বু তুমি? জামান সাহেব বাড়ির সকলের দিকে তাকায়, এরপর আদিয়ানের রুমে প্রবেশ করে। জামান সাহেব গম্ভীর গলায় বলে, তোমার সাথে জরুরি কিছু কথা আছে আমার। আদিয়ান, জামাল সাহেবের সাথে আদিয়ানের প্রায় 1 ঘন্টা আগেই দেখা হয়েছে। তখন জামান সাহেব তাকে কিছুই বলেনি। হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে হয়ে গেল। আদিয়ান বলে, আব্বু বলেন। কি কথা? জামান সাহেব দেয়াল ঝুঁকন্ত আদিয়ানের ছবির কাছে যায়। ছবির নিচের টেবিলের ড্রয়ারে ডিভোর্স পেপার রাখা, যেখানে মেঘের সাইন করা। জামান সাহেব ড্রয়ার থেকে ডিভোর্স পেপার বাহির করেন। জামান সাহেবের হাতে থাকা কাগজটা যে ডিভোর্স পেপার তা শালীন বেগম জানে। শালীন বেগম চান না আদ্র আর মেঘের ডিভোর্স হোক। বিয়েটা কোনো ছেলে খেলা বা মজা নয়। আদিয়ান যতই মেঘকে স্ত্রী হিসাবে না মেনে নিক, কিন্তু সত্যি এটাই যে মেঘ তার বিবাহিত স্ত্রী। জামান সাহেব ডিভোর্স পেপার নিয়ে এগিয়ে আসেন আদিয়ানের কাছে। মেঘ যে এখানে পেপার রেখেছে তা জামান সাহেব জানেন। জামান সাহেব বলে, এই নাও ডিভোর্স পেপার আদিয়ান। তোমার বিদেশ থেকে ফিরে আসার অন্যতম শর্ত ছিল এই ডিভোর্স ও মেঘের নাম নেই না। আগের ডিভোর্স পেপারে সাইন করে বাড়ি ছেড়ে চলে গেছে। এখন তুমিও সাইন করে এই বিয়ের থেকে নিজেকে মুক্ত করে নাও। আদিয়ান ভাবে নাই জামান সাহেব তাকে ডিভোর্সের কথা বলবে, তবে সে খুশি হয়, কারণ এই জোরপূর্বক বিয়ের থেকে মুক্তি চাই তার। আদিয়ান ডিভোর্স পেপার হাতে নেয়। তার চোখ যায় সেখানে সাইন করে মেয়ের লেখার দিকে, যার নাম মালিহা। মেঘের সম্পূর্ণ নাম মালিহা জান্নাত মেঘ। তার বাবা তাকে ভালোবেসে মালিহা বা মেঘ উভয় নামেই ডাকত। স্কুল, কলেজ সহ জাতীয় আইডি কার্ড সহ সব জায়গায় মালিহা তার নাম। তাই মেঘ মালিহা নাম দিয়েই সাইন করেছে। আদিয়ান নামটার দিকে তাকিয়ে মনে মনে ভাবে যে তার যার সাথে বিয়ে হয়েছিল তার নাম মালিহা, যদিও তাকে সে কখনো দেখেনি আর দেখার ইচ্ছাও নাই তার। আদিয়ান ডিভোর্স পেপার হাতে নেয়। জামান সাহেব তার হাতে কলম দেয়। শালীন বেগম কিছুতেই এই ডিভোর্স হতে দিবে না, অসম্ভব। তালুকদার বাড়ির বড় বউ মেঘ। একমাত্র মেঘের যোগ্যতা আছে এই তালুকদার বাড়ির তার ছেলেকে সামলানোর। শালীন বেগমকে কিছু একটা করে এই ডিভোর্স হওয়া থেকে আটকাতে হবে। আদিয়ান ডিভোর্স পেপার টেবিলে রাখে, এরপর নিচু হয়ে বসে সাইন করার জন্য কলম নিয়ে যায় পেপারের কাছে। আদিয়ান কাগজে মেঘের পাশে তার সাইন